আপনি আপনার সাংবাদিকতার ক্যারিয়ারে কূটনৈতিক বলুন কিংবা অর্থনৈতিক বলুন বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন এবং সেই প্রতিবেদনের মধ্যে আমরা নানা অ্যাঙ্গেলের বিশ্লেষণ দেখি। আজকে খোদ আপনি আমার সঙ্গে বসে আছেন, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আমরা তো শিরোনামে বলছিলাম যে মিয়ানমার হয়ে চীন বাংলাদেশ একটা অর্থনৈতিক করিডোর তৈরি হবে। খোদ বেইজিং এই প্রস্তাবটা দিয়েছে এবং এটা বলা হচ্ছিল অনেক দিনের অ্যান্টিসিপেশন ছিল বাংলাদেশের এবং এটা হতেই হতো, দেরিটা হলো নানা কারণে। ঠিক আছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার ঘটবে আশা করি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, যে চুক্তিটাকে বলা হচ্ছে একটা ফাঁদের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই করিডোরটা হলে ওই চুক্তি কি ভায়োলেট হবে, মানে ওই চুক্তির কোনো ক্লসের সঙ্গে এটা সাংঘর্ষিক হয় কিনা? আপনাকে ধন্যবাদ। চুক্তির ক্ষেত্রে যেটা হয়, যখন দ্বিপক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির কন্টেন্ট অনেক সময় পাবলিক করা থাকে না। যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর কিছু কিছু চুক্তির কন্টেন্ট পাবলিক হয়নি। আবার চীনের সাথেও অতীতে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ইনক্লুডিং 1977 যে মিলিটারি ইকুইপমেন্ট সরবরাহ, এই জাতীয় যে চুক্তিগুলো আছে, ওই চুক্তির সব ক্লজ কিন্তু পাবলিক না। এটা আমরা বাইল্যাটারালি বাউন্ড ছিলাম পাবলিক না করতে। সুতরাং বাইল্যাটারাল এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু গোপনীয়তা কোনো কোনো চুক্তির থাকে, সেটা জাতীয় স্বার্থ বিবেচনা করে গোপন রাখা হয়। যদি জাতীয় স্বার্থ বিবেচনা করে গোপন রাখা হয় সেটা ভালো, কিন্তু অনেক সময় জাতীয় স্বার্থের পরিপন্থী থাকে, তখন সমস্যা হয়। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং অগাস্ট বিপ্লবের পরে এই স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষ কিন্তু রাস্তায় নেমে অ্যাসার্ট করেছে। সুতরাং এখানে আমাদের যে ফরেন পলিসি বা যে চুক্তি স্বাক্ষরের ইস্যু, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি হওয়ার কথা। সুতরাং এখানে আমেরিকার সাথে চুক্তি, চায়নার সাথে যে সমস্ত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা থিওরিটিক্যালি কন্ট্রাডিক্ট করার কারণ নাই। প্র্যাকটিক্যালিটি হচ্ছে মিয়ানমার একটা হটস্পট ইন গ্লোবাল পলিটিক্স। আমেরিকার অতীত ফোকাস ছিল মিডল ইস্ট, সেখান থেকে সাউথ এশিয়ার একটা বড় ফোকাস। আপনি জানেন যে বার্মা অ্যাক্ট আমেরিকান কংগ্রেস পাশ করেছে কয়েক বছর আগে। সুতরাং বার্মা নিয়ে তাদের বা মিয়ানমার নিয়ে তাদের একটা প্ল্যান, তাদের মতো করে প্ল্যান আছে। আর বাংলাদেশের অবস্থানটাও দেখেন, বাংলাদেশ হচ্ছে অর্ধেকের একটু বেশি সাউথ এশিয়ান কান্ট্রি। আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের উদ্যোক্তা এবং সার্কের মধ্যে ছিলাম, কিন্তু একই সাথে বাংলাদেশ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ারও আসলে গেটওয়ে। এবং আপনি জানেন যে আমাদের পাকিস্তান আমলে দিন পাকিস্তান, বাংলাদেশ যে ইস্টার্ন উইং ছিল, সেখানে বাংলাদেশ আমেরিকার সাথে দুটো চুক্তির পার্ট ছিল, সিয়াটো এবং সেন্টো। মানে সিয়াটো মানে হচ্ছে বাগদাদ প্যাক্ট, যেটা যেহেতু পশ্চিম পাকিস্তান তখনকার ইরাকের কাছাকাছি, ওই প্যাক্টের অংশ ছিল। এদিকে সিয়াটো যেটা সাউথ ইস্ট এশিয়ার সাথে, সে যেহেতু বাংলাদেশ এই প্রান্তে, সেটারও পার্ট ছিল। এই জন্য বলা হতো পাকিস্তান ওয়াজ দ্য মোস্ট অ্যালাই অফ আমেরিকা সে সময়। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক দিনের, কিন্তু একই সাথে চায়নার সম্পর্ক তো নতুন না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবা কিন্তু চায়নার সাথে সম্পর্ক ওপেন করার আমি জনক বলবো। কারণ হচ্ছে 1977 যখন উনি চায়না গিয়ে নানা বিষয়ে কোঅপারেশনের যে চুক্তিগুলো করেন, সেটাই চায়নার সাথে নতুন সম্পর্ক ওপেন করে। মাঝে 2004-এর 3-4-এর দিকে বিএনপি যখন ক্ষমতা ছিল, তখন একটা বাংলাদেশ একটা সাংঘাতিক রকম একটা ভুল করে ফেলেছিল। তাইওয়ানকে ঢাকাতে একটা ট্রেড অফিস ওপেন করার সুযোগ দিয়েছিল। মানে একচিন যে সমর্থন দিচ্ছিল, আমরা থিওরিটিক্যালি একচিন সমর্থন দেই। এটা এখনো যারা আছেন দু একজন কর্তাব্যক্তি, আমি নাম বলে তাদের বিব্রত করতে চাই না, তাদের কোন বিবেচনা তারা করেছিল আমি জানি না। যদি কোনো রকম পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ফরেন পলিসি আন্ডারস্ট্যান্ডিং থাকতো, এটা করার কোনো কারণ নাই। তারা করেছিলেন, তারা এখন বলতবে কেউ কেউ আছেন। করার পরে চায়না কিন্তু তখন বাংলাদেশের সাথে সম্পর্কের গ্যাপ হয়, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্কটা দারুণভাবে গ্যাপ হয়, যেটার সুযোগ পরে আওয়ামী লীগের সরকার নিয়েছিল, সেটা অন্য ইস্যু। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ভারতমুখী নীতি পোষণ করেছে সবসময়, ফলে যে ওপেন পলিসি টুয়ার্ডস আমেরিকা, মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, চায়না, সেটা অনুসরণ করেন ইন্ডিয়া। এখন একটা নতুন সুযোগ তৈরি হলো যে আমরা ইস্টমুখী ফরেন পলিসি পার্সু করছি, এবং মিয়ানমার হয়ে যে আপনি রোড করিডোরের কথা বলছেন, এটা কিন্তু ধরুন চায়নার গ্রেটার যে বেল্ট অ্যান্ড রোড যে প্ল্যান, সেটার অংশ, সেটা চায়নার দিক থেকে। আমাদের দিক থেকে লাভটা কোথায় দেখেন, মিয়ানমার ইজ এ কাইন্ড অফ হিন্টারল্যান্ড, আনএক্সপ্লোরড কান্ট্রি। এটা একটা মানে এটা এমন একটা আইসোলেটেড কান্ট্রি যেটা পোটেনশিয়াল অনেক কিছু আমরা জানি না। আপনি যদি এখন রেঙ্গুনে যান, আপনি কিছু লোক আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিছু লোক আপনাকে সন্দেহ করবে, কারণ আমাদের সাথে গ্যাপ দীর্ঘদিনের। আমাদের প্রতিবেশী মানে সুদূরের প্রতিবেশীর মতো মিয়ানমার অবস্থা, প্রচুর ফার্মল্যান্ড খালি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, ওখানে কৃষি কাজ করে বাংলাদেশে সেই শস্য আনা যাবে, নানা রকম সুযোগ আছে। সেই মিয়ানমারের সুযোগটা আমরা নিতে পারছি না। সুতরাং আমার মনে হয় এইটা একটা ফার্স্ট স্টেপ
কিন্তু ডিফিকাল্টি হচ্ছে মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধ চলছে, আমি এই পয়েন্টে আসতাম, কিন্তু খুব চমৎকার করে আপনি আমাকে নিয়ে এলেন। আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা শরীফ আপি আপনার কাছে একটু আসি। মানে রাজনীতি নিয়ে আপনার সঙ্গে কথা হয়, এবার যদি একটু বিশ্ব রাজনীতি নিয়েই আপনার নজরটা একটু জানতে চাই, যেহেতু দলের সঙ্গে দলের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো হয়তো আপনি নিজেও বিশ্লেষণ করেছেন। প্রথমত, যুক্তরাষ্ট্র এক চিহ্নিতিতে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সাপোর্ট দিচ্ছে, নানাভাবে অস্ত্র দিচ্ছে। বাংলাদেশ কনফার্ম করেছে, আবারও কনফার্ম করেছে তারা এক চিহ্নিতিতে সমর্থন জানিয়েছে, এবং চীনের সঙ্গে একটা অর্থনৈতিক করিডোরের সম্ভাবনাও তৈরি হয়েছে। বেজিংয়ের প্রস্তাব বাংলাদেশ খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। এখানে আসলে গ্লোবাল ভিলেজ আমরা থাকি, নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে একটা মতামত থাকবে, ভারতের লেন্স দিয়েও তো একটা অংশ ভারত দেখবে। আপনার কি মনে হয়, যত সহজে চুক্তি হচ্ছে তত সহজে বাস্তবায়ন হবে? ঝামেলা কি হবে না? বাদ কেউ সাধবে না? কি করণীয়? জি। এখানে থেকে আমি যারা আছেন সমালোচক প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক মহিউদ্দিন ভাই যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন যে রাষ্ট্রপতি জিয়া রহমানের সভা থেকে শুরু করে চায়নার সাথে বাংলাদেশের রাষ্ট্রের সরকারের সম্পর্ক ছিল খুবই ভালো, এবং জাপান বাংলাদেশের ডেভেলপমেন্ট ওয়ার্কে অনেক বাংলাদেশের বিনিয়োগ আছে, তাদের ঋণ আছে, তাদের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সবকিছু। 2001-এ ক্ষমতা আসার পর তাইওয়ানের সাথে মেলামেশা এবং তাদের দূতাবাস করাকে কেন্দ্র করে চীনের সাথে রাষ্ট্রীয় সম্পর্কের একটু অধঃপতনই ঘটে। সেই ঘটনা ঘটতে যে ওটা আওয়ামী লীগ লুফে নিয়েছে, এটা যথার্থ উনি বলেছেন। এখন ব্যাপার হচ্ছে কি, ভারত আমাদের সবচেয়ে বৃহৎ একটা শক্তি, আমাদের রাষ্ট্রের চারপাশ দিয়ে বহমান। এখন ভারত যেভাবে বাংলাদেশ সহ সার্কভুক্ত কান্ট্রিগুলোতে দাদাগিরি করে, আধিপত্যবাদের রাজনীতি করে এবং নিজেদের মন মতো সমস্ত কিছু এই রাষ্ট্রগুলো নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এগুলোর উপর দিয়ে করাতে চায়। স্বাভাবিক কারণে মানুষ কিন্তু বিশেষ করে 15টি বছর যে পরিস্থিতির উদ্ভব করেছে, যে রাজনৈতিক সংগঠনকে দিয়ে অপকর্ম করিয়েছে, সেই রাজনৈতিক সংগঠনটিকেই আবার দায় দায়িত্ব সহকারে মাথায় নিয়ে নিরাপদ সহকারে তাদের রাষ্ট্রে রেখে দিয়েছে। তো এত ওপেন ন্যাকেটলি যে করলো ভারত, এইটা তো বিশ্ব দরবারে সকলের কাছে প্রকাশিত একটা জিনিস। আর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বন্ধু খুঁজবেই, সুপ্রতিবেশী সুলভ আচরণ কারা করে, এবং বাংলাদেশের রাষ্ট্রের জনগণ, সরকার এবং বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কারা বেশি ছাড় দিচ্ছে, আবেগ অনুভূতি দেখাচ্ছে, লাভবান হচ্ছে আমরা কিনা, এটা দেখার একটি বিষয়। এখন এই জিনিসটা তো অবশ্যই ভারত ভালোভাবে কখনোই নেবে না। না নেওয়ার কারণে ভারতের যেহেতু চায়নার সাথে তাদের কিন্তু এখানে দেখুন একটা বিষয়, আমি এটা পরে আরো আপনার কাছে দীর্ঘ আকারে আলোচনায় আসবো, কিন্তু আপনার বক্তব্যের মাঝখানে এই জিনিসটা হঠাৎ করে মনে পড়লো। আপনি দেখেছেন শুরুর দিকে ভারতের যেই অবস্থাটা ছিল, তারা রীতিমতো ডক্টর ইউনূসের সময়টাকে জিহাদি সরকার বলতো, এবং এই সরকার আসার পর ভারত ওয়েলকাম করেছে, কিন্তু পুশিন ঠেকানো যায়নি। বারবার আমরা চেষ্টা করছি সেই পুশিন মনোভাবটা ঠেকাতে, কিন্তু সেই মনোভাবটা ঠেকানো যায়নি, যদিও মানুষদের আমরা ঢুকতে দেয়নি। এর মাঝখানে হঠাৎ করে যখন চীন সফর করছে, ভারত কিন্তু তাদের ট্যুরিস্ট ভিসা খুলে দিল। বিশ্লেষকরা বলছেন এটা আসলে ভারতের মনোভাবটা বদলেছে, সাউথ ব্লকে বাংলাদেশ তাদের অবস্থানটা পরিষ্কার করতে পেরেছে। আপনি এটা ফিল করেন কিনা? ভারতের আমি যেটা বিশ্লেষণ দীর্ঘদিন যেটা দেখলাম, যে আসলে ভারতের যে সরকারই যাই বদলাক, বাংলাদেশের ব্যাপারে ওদের দৃষ্টিভঙ্গি, যে শোষণ নীতি, আধিপত্যবাদ নীতি, এটা খুব একটা পরিবর্তন হয় না। এখন এটা ভিসা টিসা এগুলো দিয়ে মনে করতে পারে চেষ্টা, যে দেখি আমাদের দিকে আকৃষ্ট হয় কিনা। আমাদের আকৃষ্ট হওয়ার কোনো ব্যাপার না, দাদাগিরিটাই এত বাংলাদেশের মানুষের অপছন্দ। বাংলাদেশের 18 কোটি মানুষ 15 বছর ভারতের এত ন্যাকেটলি দাদাগিরি দেখে, আধিপত্যবাদ দেখে, ইন্টারফেয়ারেন্স দেখে আসলে আমরা তিক্ত বিরক্ত। তো এখন সুপ্রতিবেশী সুলভ আচরণ, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। এখন দেখা যাক ভারত আর জিবিটি কি করে। একদম একদম, মানে অন্তত আমরা বার্তাটা দিতে পারছি। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এই শুনে আপনার সঙ্গে আগেও বিভিন্ন সময় আলাপ হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বরাবরই এই বার্তাটা দেওয়া হয় যে তারা আধিপত্যবাদ বিরোধী অবস্থানে থাকে। সরকারও এটা বলেছে তারাও আধিপত্যবাদ বিরোধী অবস্থানে রয়েছে, কিন্তু কোথাও যেন একটা কনফিডেন্সের ঝামেলা ছিল। নানা ক্ষেত্রে বলা হতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি মুভমেন্টগুলো খুব নতজানু হয়ে যাচ্ছে, যে কারণে আসলে পুশিনের মতো ঘটনা ঘটছে নানা কিছু। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর যে সফরটা হলো মালয়েশিয়া এবং চায়না, আপনাদের কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী কি এবং বাংলাদেশ কি তাদের আধিপত্যবাদ বিরোধী অবস্থানটাকে স্পষ্ট করতে পেরেছে? আপনারা সেই কনফিডেন্সটা পাচ্ছেন কিনা সরকারের প্রতি?
ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমার সহ আলোচকবৃন্দ এবং হচ্ছে যে সম্মানিত ৭১ জার্নালের দর্শক শ্রোতা মন্ডলীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি আমার প্রথম বিষয় হচ্ছে যে আসলে এটা পাপি আপা ঠিকই বলেছেন, আমাদের আসলে আমরা একটা প্রতিবেশী দেশ, বলা হচ্ছে যে প্রতিবেশী দেশটা আসলে চাইলে চেঞ্জ করা যায় না, বন্ধু চেঞ্জ করা যায় কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা যায় না, এটা আমাদের বাস্তবতা। কিন্তু বা আসলে প্রতিবেশী আমাদের যেরকম আমরা প্রত্যাশা করি বা যেরকম হওয়া উচিত বলে মনে করি সবাই, সে জায়গাতে তো আসলে আমরা দুর্ভাগ্য যে আমরা আসলে একটা আধিপত্যবাদ মানসিকতা বা বড় ভাই সুলভ মানসিকতা, দাদাগিরির মানসিকতা আমরা সবসময় দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে ৭১ সালে সহযোগিতা করেছে, কিন্তু সেখানে তাদের তো নিশ্চয়ই স্বার্থ ছিল, বা পাকিস্তান বিভাগ হয়ে বা তাদের যে দুই দিকে মাথার দুই দিকে ব্যথা থেকে একদিকে, বা এখন এরপরে তাদের যেই আমাদের সীমান্ত হত্যা, আমাদের হচ্ছে যে তিস্তা এই যে পানি ব্যারেজ, এবং হচ্ছে যে বাংলাদেশের সব সময় যে আমাদের উপর তাদের যে একটা এক পেশে যে নীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে শুভেন্দ্র অধিকারী তার যে ভাষা এবং তার যে ভঙ্গি, আমাদেরকে গাজা বানায় ফেলতে চায়, আমাদেরকে মুহূর্তের মধ্যে দখল করতে চায়, গলা টিপে মেরে ফেলতে চায়, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিমানবন্দরে আসে নামবে, লাল গালিচে সংবর্ধনা নেবে, এরকম যে ভাবসাব বা এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে কিভাবে আচরণ করতে হয়, সেই যে কূটনৈতিক যে শিষ্টাচার, সেগুলো বহির্ভূত ভাবে তারা যে আচরণ করতেছে, সেটার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ৫৪ বছর আমরা স্বাধীনতা অর্জন পার করেছি। সে সময় এসে আমাদের অবশ্যই এমন একটা কূটনীতি থাকা উচিত যেখানে আমরা কারো কাছে মাথা নত করবো না, আমরা সবসময় দেশের স্বার্থটাকে প্রাধান্য দিব, এবং যেখানে না, আমাদের এখন লাভ সেটা হবে দেখছেন আমরা কিনা? সেখানে আপনাদের চাওয়াটা আমরা যাবো। বলেছেন, প্রত্যাশা বলেছেন, এখন সেটা দেখেছি কিনা? হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রথম তার যেই সফর আমাদের মালয়েশিয়া এবং বন্ধুরাষ্ট্র এবং চীন সফরের মাধ্যম দিয়ে যে প্রথম সফর শুরু হয়েছে, জি আমরা মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো ইঙ্গিত বহন করে। এখন আলোচনা হবে, পর্যালোচনা হইতে হবে যে আসলে এই সফর থেকে আমরা কি পেলাম, কতটুকু পেলাম, প্রত্যাশার আলোকে আমি আসলে এই আমাদের স্টেটমেন্টটা সে আপনার প্রাপ্তিটা কাছ হলো থেকে কিনা একটু নিলাম। সেটা আমাদের